আচ্ছা, তো আমরা এক্সটার্নাল যে সিএসএস ফাইলগুলো আর জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো ছিল সেগুলো আমরা সরাসরি লিঙ্ক করাই দিয়েছিলাম, ঠিক আছে। সো সেগুলো এইভাবে করবো না আমরা, বেসিক্যালি মানে স্ট্যান্ডার্ড মেনটেন করে করতে হবে। সেটা করার জন্য কীভাবে করবো কাজটা দেখেন। আমরা প্রজেক্ট ফাইলে যাই, কোথায় ছিল এগুলো মনে আছে? আমরা ফাইলগুলো কোথায় রাখছিলাম? হ্যাঁ, এখানে মানে ওই লিঙ্কগুলো স্টাইল শিট আর হচ্ছে header.php তে ছিল। সো ওটা আমরা ওপেন করি। আচ্ছা, এটা কি আর function.php ওপেন করেন। আচ্ছা, এখানে ছিল এগুলো header.php, এটা ctwp, হ্যাঁ এখানে দেওয়া ছিল না লিঙ্কগুলো সিএসএস এর। সো আসলে এটা এইভাবে রাখা যাবে না, আমরা এটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে করব। এটা করবো হচ্ছে আমরা কিসের মাধ্যমে? function.php এর মাধ্যমে। সো function.php তে এগুলো যখন ডিক্লেয়ার করে দেবো, দ্যাট মিনস কি সেগুলো সব পেজে বা সব টেমপ্লেটে কি হবে, এগুলো অ্যাপ্লাই হবে, ঠিক আছে। function.php এর মাধ্যমে আমরা এটা করব। এখানে নেন, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা আপনি বুঝতে পারছেন তো না? তাহলেই হবে। এখন দেখেন, তো এটা এটা করার জন্য কি একটা জাস্ট দেখেন আপনারা, মানে মুখস্থ রাখা কোনো প্রয়োজন নেই। এই লিখে সার্চ দেন ইনক্লুডিং সিএস এন্ড জেএস ইন ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, যে ওয়ার্ডপ্রেস ওআরজি একটা রেফারেন্স আছে এখানে দেখেন, ইনক্লুডিং সিএস এন্ড জাভাস্ক্রিপ্ট। তো কিভাবে করবো এটাকে আমরা? এনকিউ করা হয়, মানে এনকিউ স্ক্রিপ্ট এন্ড স্টাইল বলা হয় এটাকে। তো এখন এটা করার জন্য যেটা করতে হয়, ফার্স্ট অফ অল একটা ফাংশন ক্রিয়েট করতে হয়, এবং সেটার জন্য ফাংশনের মধ্যে আপনাকে কি করতে হবে, স্টাইল শিট অ্যাড করার জন্য ডাব্লিউপি এনকিউ স্টাইল, আর জাভাস্ক্রিপ্ট অ্যাড করার জন্য ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট অ্যাড করতে হবে, ঠিক আছে। তারপর সেটাকে একটা হুকের মধ্যে দিতে হবে, সেই হুকের মধ্যে দিয়ে আমরা কি করতে পারবো, ডাইনামিক্যালি অ্যাড করতে পারবো। তো ফার্স্ট অফ অল সিনট্যাক্সটা একটু দেখেন। এখানে হচ্ছে এইটা হচ্ছে সিনট্যাক্স, একটা স্টাইল শিট অ্যাড করার, দেখতে পাচ্ছেন? এখানে 5টা প্যারামিটার আপনি সেট করতে পারবেন। প্রথম দুটো অবশ্যই সেট করতে হবে, পরেরগুলো সেট না করলেও চলবে যদি প্রয়োজন না থাকে। তো ফার্স্ট যে প্যারামিটারটা সেটা হচ্ছে হ্যান্ডেল, দ্যাট মিনস এটা হচ্ছে অ্যাজ আইডেন্টিফায়ার, একটা নাম, ঠিক আছে। আপনার স্টাইল শিটের কি নামে আপনি দেখাতে চান, তো যে কোনো নামে দিতে পারেন এটা, ওকে। দেন সোর্সটা স্টাইল শিটের কথায় আছে, সেই পার্টটা আপনাকে দেখাই দিতে হবে। তারপর এখানে একটা সেট করতে পারেন যে ডিপেন্ডেন্সি। সো এটা এই স্টাইল শিটটা অন্য কোনো স্টাইলের উপরে ডিপেন্ডেন্ট কিনা, এটা আপনি কি করতে পারবেন, সেট করে দিতে পারবেন। এটা কোথায় প্রয়োজন হতে পারে বলেন তো? সিএসএস প্রয়োজন হতে পারে না? খুব কম, তারপর হতে পারে তো নাকি? আপনি চাচ্ছেন যে আপনার স্টাইল শিট আছে অনেকগুলো, সো কাস্টম.সিএসএস যেটা থাকবে সেটা সব স্টাইলগুলোকে ওভাররাইড করবে, কাস্টম.সিএসএসটা সবগুলোকে ওভাররাইড করবে। তো সেক্ষেত্রে প্রয়োজন হতে পারে। আর এখানে হচ্ছে ভার্সন দিতে পারবেন আপনি, যে আপনার স্টাইল শিটে কত ভার্সন না ভার্সন এটা আপনি দিয়ে দিতে পারবেন, সেট করতে পারবেন। আর মিডিয়া কি থাকে, মিডিয়ার ভ্যালুগুলো কি কি মনে আছে? সিএসএস পড়ছিলেন না? মিডিয়া অল, তারপরে স্ক্রিন, প্রিন্ট, ভুলে গেছেন? সিএসএস কি পড়ে তো আসছেন মনে হচ্ছে, নাকি অনেকদিন হয়ে গেছে যেন মাথাতে চলে গেছে। ইয়া দেখেন নাই আপনারা স্টাইলের পরে মিডিয়া অল বা প্রিন্টেবল নাকি এরকম দেওয়া থাকে, কিন্তু একটা ভ্যালু সেট করা যায়। ভুলে গেছেন না? এই যে দেখেনই নেই কখনো, দেখছেন? বাসায় গিয়ে একটু চেক করিয়েন ভালো করে, দেখছেন এটা? না না না, এই যে এইখানে দেওয়াই আছে দেখেন, মিডিয়া ক্যান স্পেসিফাই হুইচ টাইপ অফ মিডিয়া টু লোড দিস স্টার শিট ইন।
সাচ অ্যাজ অল স্ক্রিন প্রিন্ট হ্যান্ডহেল্ড, সেগুলো সেট করে দেওয়া যায়। অল দিলে দ্যাট মিনস কি যে কোনো, আর স্ক্রিনের জন্য প্রিন্টের জন্য প্রতিটার জন্য আলাদা আলাদা এক্সপ্লানেশন আছে। আমার মনে হয় এগুলো সিএসএস এ দেখেন নাই আপনারা নাকি? দেখানো হয়, বাট আপনারা দেখে নিতে পারতেন। আর এই আসলে এটা দেখে নিতে পারতেন, অসুবিধা নেই, এটা দেখে নিন, এটা তেমন কিছু না। সো আমাদের মানে একটা স্টাইলকে কাজ করানোর জন্য ওই প্রথম যে দুটো প্যারামিটার আছে প্যারামিটারটা পাস করলেই হবে, একটা নাম দিতে হবে আর সেটার সোর্সটা দেখা দিব, ঠিক আছে? সো এটা একটা গেল। আর স্ক্রিপ্টের ক্ষেত্রে সেম, দেখেন এখানেও সেম, এখানেও আপনি 5টা প্যারামিটার পাস করতে পারবেন। তো এই ক্ষেত্রে ওই সেম ভাবে এখানে কি ডাব্লিউপি এনকিউ স্টাইলের পরিবর্তে স্ক্রিপ্ট ইউজ করতে হবে। আর এখানেও নাম দিতে হবে, সোর্স দিতে হবে, ডিপেন্ডেন্সি দিয়ে দিতে পারবেন, ভার্সন দিতে পারবেন। আর এখানে একটা এক্সট্রা একটা প্যারামিটার আছে, সেটার নাম হচ্ছে ইনফুটার। না, কিচ্ছু লিখতে হবে না, কিছু যদি না লিখেন বাই ডিফল্ট এটা ভ্যালুটা হচ্ছে দুইটা হয়, বুলিয়ান ভ্যালু নেয়, ট্রু আর ফলস। যদি ট্রু সেট করে দেন তাহলে ফুটারে দেখাবে, আর যদি কিছু সেট না করেন বাই ডিফল্ট ফলস মানে হেডারে দেখাবে, ঠিক আছে? বুঝতে পারছেন? সো ইনপুটটা কেন ইউজ করা হয়, যে আপনার জাভাস্ক্রিপ্ট ফাইলগুলোকে আপনি হেডারে মানে হেড সেকশনে লোড করবেন নাকি একবারে শেষে লোড করবেন, সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন এই ইনপুটার এই প্যারামিটারটা দিয়ে, ঠিক আছে? সো আমরা এখন আমাদের যে এক্সিস্টিং স্টাইল শিটটা আছে সেটাকে আমরা এটাতে কনভার্ট করি। এটা করার জন্য একটা ফাংশন ক্রিয়েট করেন, ফাংশন অ্যাড css js, ঠিক আছে? ফাংশনের নাম কি ছিল? wp কিসে বুঝি না, আচ্ছা হুকটা দিয়ে দিতেছি, আগে সিনট্যাক্সটা লিখে ফেলি। হ্যাঁ, এটা দেখেন রেজিস্টার কেন করতে হবে, রেজিস্টার না করলে হ্যাঁ, তো শেষ করি, আমি কাজটা শেষ করতে দেন আমাকে। আচ্ছা দেখেন, তাহলে আমাদের যে এখানে স্টাইল শিটে আমরা কি কি ফাইল আছে, ফার্স্ট অফ যে সিএসএসটা আছে সেটার নাম কি zerogit.css, তাই না? তো আপনি এই লিঙ্কটা নিয়ে আসেন, জাস্ট এই পার্টটুকু নিয়ে আসেন, ফাইলটা সোর্সটা এনে এই সেকেন্ড প্যারামিটার বসায় দেন, আর এটার নাম যে কোনো দিতে পারেন। সো আপনি এটা যেহেতু zerogit আছে, সো আইডেন্টিফাই করার জন্য, ইজিলি আইডেন্টিফাই করার জন্য আমরা সরাসরি কি করবো, নামটাই দিয়ে দিব, সিএসএস ফাইলের যে নামটা সেটা দিয়ে দিব। এবার এটাকে কি করতে হবে, গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, এটা ঠিক আছে, সেটাতে পাথ দেখা দিলাম ইনকে স্টাইল। সো আমরা কি করব, জাস্ট এটা কপি করেন। আমাদের কয়টা সিএসএস আছে এখানে? 4টা আছে, 4টা আছে না? 4টার জন্য আমি 4টা কপি করি, হ্যাঁ 5টা টোটাল। সো এটা আপাতত এটা শেষ করে ফেলি, দেন শুধুমাত্র আমি কি করব, আমাদের যে ফাইল নেমগুলো আছে সেগুলো চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। দেখেন এটা ভিউ দেন, এটার নাম স্টাইল না দেই, এটার নাম একটু আলাদা দেই, কারণ আমাদের যেহেতু আমাদের মেইন স্টাইল একটা আছে, ঠিক আছে? থিম স্টাইল দিলাম এটার নাম, তারপর responsive.css, ওকে, এটাকে এখানে responsive.css ফিল দেন, তারপর responsive slides নামটা দিয়ে দিলাম। এতটুকু ঠিক আছে? তো এখন এটা এভাবে কাজ করবে না সরাসরি, তো আমরা শুধুমাত্র কি করলাম, সিএসএস গুলোকে অ্যাড করলাম। এটা কাজ করার জন্য কি করবো, আমরা একটা হুকের মধ্যে দিতে হবে এটাকে, কি হুকের নাম কি এটার? wp enq scripts, wp enq eu, খুব কনফিউজিং একটা ওয়ার্ড, wp enq scripts, ঠিক আছে? আর সেকেন্ড প্যারামিটার দিব আমরা এই ফাংশনের নাম, দেখেন ঠিক আছে কিনা? এখন
আচ্ছা, তো আমরা আমাদের যে হেডারে আছে এই ফাইলগুলো তো আমরা ইনক্লুড করে ফেললাম না, তাই এটা আমরা রাখার দরকার আছে? আর এটা প্রয়োজন নাই, আর সেটা ডিলিট করে দিলাম। সো স্টাইল তো পাওয়ার কথা না, দেখেন এবার কি হয়। পাইছে পাইছে তো নাকি? এখন দেখি যে লিঙ্কগুলো কাজ করতেছে কিনা আমাদের। এই যে দেখেন অ্যাড করলাম না জিরো.css, অলরেডি চলে আসে ভার্সন 4.4.3 মিডিয়া অল টাইপ টেক্সট অফ সিএসএস, তারপরে স্টাইল.css। এগুলো কোথা থেকে পাচ্ছে? হ্যাঁ, বুঝতে পারছেন? রেজিস্টার না করলে হবে, ওটা হ্যাঁ আগে করতে হবে। ঠিক আছে, সো আমরা কি করলাম? ফার্স্ট আমাকে কি করতে হবে? এর জন্য একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। ফাংশনের পর ভিতরে আমরা কি নিব? স্টাইল অ্যাড করার জন্য wp enq স্টাইল এই ফাংশন ইউজ করব, এটা কল করব। আর জাস্ট এটাকে কি করতে হবে? wp enq এই স্ক্রিপ্টস হুকের ভিতরে অ্যাড করে দিলেই হয়ে যাবে। এখন দেখেন যদি জাভা স্ক্রিপ্ট অ্যাড করতে চাই তাহলে কি করব? জাভা স্ক্রিপ্ট অ্যাড করতে গেলে সেম wp enq স্ক্রিপ্ট ইউজ করব। এই ক্ষেত্রে স্ক্রিপ্টসের পরিবর্তে স্ক্রিপ্ট ইউজ করব। আবার এখানে দেখেন একটা সিনট্যাক্সগুলো দেখে আসি আমরা আরেকবার, এই যে স্ক্রিপ্ট অ্যাড করার সময়। সো এটা তো বলে দিলাম। ও আচ্ছা, আমাদের তো মেইন যে স্টাইল শিটে সেটা তো অ্যাড করলাম না। মেইন স্টাইল শিটে কিভাবে অ্যাড করবেন? ওই wp enq স্টাইলের মধ্যেই নেন, wp enq স্টাইলের মধ্যেই নেন, নিয়ে যা শুধুমাত্র কি করবেন? ফার্স্ট যে প্যারামিটার সেই প্যারামিটার হিসেবে স্টাইল দিয়ে দিবেন, আর তারপর দিবেন শুধুমাত্র গেট স্টাইল শিট। ইউজ করেছিলাম মনে আছে? গেট স্টাইল শিট ইউআরএলটা মনে আছে জুনায়েদ? সরি, গেট স্টাইল শিট ইউআরআই না? আচ্ছা, গেট স্টাইল শিট ইউআরআই, এটা দিয়ে কি পাবে? তাহলে কি হবে? যে সিএসএস ফাইলটা আছে সেটাকে পেয়ে যাবে, আর কিছু দিতে হবে না। এখানে ডিরেক্টলি দেখানোর প্রয়োজন নেই, এতটুকু দিলেই হবে। দেখেন এবার কাজ করে কিনা। সেটা দেখানোর আগে আমাদের যে সিএসএস ফাইল কোনটা, এটা কোথায় রাখবো না সিএসএসটা। এবার রিফ্রেশ দেন। মিসিং আর্গুমেন্ট 1 ফর enq স্ক্রিপ্ট। ও আচ্ছা, enq স্ক্রিপ্ট অ্যাড করে রাখছি না? এবার দেখেন সোর্সে গিয়ে দেখি সিএসএস পাইছে কিনা আমাদের। হ্যাঁ, এই তো স্টাইল.css পাইছে। এই যে আমাদের এটা ছিল না সিএসএস, তার মানে কি সিএসএসটা পাচ্ছে। এভাবে কি করব? আমরা সিএসএস গুলোকে অ্যাড করে দিব। আর জাভাস্ক্রিপ্ট অ্যাড করার জন্য দেখেন তো ফার্স্ট অফ অল দেখেন আমাদের জাভাস্ক্রিপ্ট পার্টটা কোথায় আছে? আমাদের জাভাস্ক্রিপ্ট পার্টটা কই আছে? footer.php তে না নাকি? এখানে ছিল কি না? আচ্ছা হ্যাঁ, এখানে ছিল। আচ্ছা, তো ফার্স্ট অফ অল কি করা হয়? সাধারণত যে কোনো প্লাগইন ইউজ করতে হলে লাইব্রেরিটাকে লোড করা না? এই লাইব্রেরি এটা কি jQuery.min.js টা কি লাইব্রেরি ফাইলটা তো নাকি? সো এই লাইব্রেরি ফাইলটা নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। এই ওয়ার্ডপ্রেসের ভিতরে আপনার কি আছে? jQuery যে প্লাগইনগুলো নেসেসারি যে প্লাগইনগুলো আছে সবগুলো এখানে কি দেওয়া আছে। শুধুমাত্র আপনাকে কল করতে হবে। কিভাবে করবেন? জাস্ট কোথায় দেওয়া আছে জানেন তো নাকি? এই জিএস নাম, সরি, হ্যাঁ এই wp ইনক্লুডে যাবেন, এই জিএস এ যাবেন, দেখেন যত রকম jQuery প্লাগইন আপনার প্রয়োজন হতে পারে সবগুলো এখানে দেওয়া আছে। শুধুমাত্র আপনি ওই নামটা জেনে আপনাকে কল করতে হবে। ওটা দেখাই দিচ্ছি আমি কি কি আছে, সেটা দেখাই দিচ্ছি। ঠিক আছে, তো এখন আমরা তাহলে কি করব? এটাকে কিভাবে করবেন, কল করবেন কিভাবে? দেখেন যেহেতু আমাদের অলরেডি এখানে ওয়ার্ডপ্রেসে আছে, সো আমরা কি করব? এই যে এখানে যে jQuery.js ফোল্ডারের ভিতরে যে min.js টা আছে সেটাকে আমরা কল করব না। আমরা শুধুমাত্র
এই যে করে লিখে দিলেই ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্টের ভিতরে যে করে লিখে দিলে ওই যে করে min.js-টাকে আপনার কি করে নেবে, লোড করে নেবে। ওকে ওই ইন্টেলিজেন্স দেওয়া আছে, ঠিক আছে। এখানে যে করি বলতে ওই যে করে যে লাইব্রেরি ফাইল সেটাকে নিয়ে নিবে, আপডেটেড লাইব্রেরি ফাইলটা নিয়ে নিবে। আপনি যে ভার্সন ওয়ার্ডপ্রেস ইউজ করতেছেন সেই ভার্সনের যে করি আছে সেটা নিয়ে নিবে এখান থেকে, ঠিক আছে। আপনাকে আর ওটা শো করার প্রয়োজন নেই। সো তারপরে আমাকে কি করতে হবে, তারপরে আমাদের যে আরেকটা এখানে আরেকটা কি আছে, জেএস ফাইল আছে না, রেসপন্সিভ স্লাইডস.js। সো এটাকে তো লিংক করতে হবে, তাই না। সো এটাকে লিংক করেন। তো ফার্স্ট অফ অল এখানে যাই। সো এটার জন্য আমাকে কি করতে হবে, ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট একবার নিতে হবে, নেন। তো এটার নাম দিলাম ফর এক্সাম্পল স্ক্রিপ্টে দিলাম। তারপর সেকেন্ড প্যারামিটার কি দিব, ইউআরএলটা সোর্সটা দেখা দিতে হবে না, গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, এতে লিংকটা নিয়ে আসেন। হয়েছে? আর কি বাকি আছে? একটা অ্যারে দিই, অ্যারেটা কেন নেবো, এই ডিপেন্ডেন্সি বললাম না, এটা কার উপর ডিপেন্ড করবে, যে কোডের উপর ডিপেন্ড করবে। তারপরে যান একটা ভার্সন দিয়ে মনে করেন 1.5, আর তারপর দিলাম হচ্ছে ট্রু। সেটা কি ট্রু করে দেওয়া মানে কি, ফুটারে শো করবে। স্ক্রিপ্টগুলোর সাথে আমরা কি চাই, ফুটারে মানে সাইটটা লোড হওয়ার পরে তারপরে কি হয়, স্ক্রিপ্ট লোড হোক, এটা তো আমরা চাই। তাহলে এটা কি প্রয়োজন না? তাহলে আমরা ফাইলে তো এখন না হয় একটা শুধুমাত্র স্লাইডারের জন্য একটা জাভাস্ক্রিপ্ট যে করি প্লাগইন আছে। আপনি যখন টেমপ্লেট বানাবেন, ফুল টেমপ্লেট বানাবেন, তখন আপনাকে কি করতে হবে, অনেকগুলো প্লাগইন ইউজ করতে হতে পারে, 5টা 6টা 10টা 12টা পর্যন্ত প্লাগইন ইউজ করতে হতে পারে। তো সেই ক্ষেত্রে কি করবেন, সেগুলোকে ফুটারে লোড করাইতে হবে, হেডে লোড করাইলে হবে না। এখন না হয় একটা প্লাগইন লোড হচ্ছে, বুঝতে পারেন না মিলি সেকেন্ডের মধ্যে, বাট তখন আপনাকে কি করতে হবে, হ্যাঁ। আর এটা একটা স্ট্যান্ডার্ড। আপনি যদি একটা ফাইল বা 2টা ফাইল বা 3টা ফাইল হয়, সেটা যদি আপনি হেডারে লোড করেন, ক্লায়েন্ট যদি টেকনিক্যালি সাউন্ড হয়, দেখে বুঝে, তাহলে বুঝবে যে আপনি স্ট্যান্ডার্ড ফলো করেন না, ঠিক আছে। সো তাহলে আমরা কি করব, এই দুটো আমরা এখন রাখবো না। তাহলে এই হেডারে এই জেএস ফাইল দুটো আমরা রাখতেছি না। দেখেন কাজ করে কিনা, স্ল্যাশও চলে, চলতেছে না, তার মানে কাজ করতেছে না। এবার দেখি লিঙ্ক পাচ্ছে কিনা। হ্যাঁ, নিচে দিয়ে দিছি, স্ল্যাব তো কিছু না কাজ করতেছিল, তার মানে জাভাস্ক্রিপ্ট ফাইল পাচ্ছে না আমাদের, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি এই দেখেন পেয়ে গেছে, jQuery.js ভার্সন 1.11.3 ক্লিক করেন। শুধুমাত্র আমি jQuery লিখে দিচ্ছি, jQuery লাইব্রেরিটা পেয়ে গেছে, বুঝতে পারছেন। এবার ফুটারে যাই আমরা, যে আমাদের এটা পাচ্ছে কিনা দেখি। রেসপন্সিভ স্লাইডস, এটা না, এটা তো পাচ্ছে, এটা তো পাচ্ছে। স্লাইডে চলে না, আচ্ছা। এটা jQuery উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। এটার নামটা না করে ফলস করে দিই। এটা jQuery জেস পাচ্ছে, এটাও পাচ্ছে, না পাওয়ার কারণ কি, না পাওয়ার কারণ কি? তাহলে আমাদের জাভাস্ক্রিপ্ট যে কোড 2 ছিল সেটাও পাচ্ছে,
হ্যাঁ বলেন, পাচ্ছে না কেন এবার? এখন দেখেন পেজ সোর্সে গিয়ে দেখেন এটা কি স্টেপ বাই স্টেপ এক্সিকিউট করতে করতে যায় না। প্রথমে কি পাচ্ছে, এই স্ক্রিপ্টটা পাচ্ছে আগে, তারপরে কি পাইতেছে, লাইব্রেরি পাইতেছে, তারপরে পাইতেছে রেসপন্সিভ ফ্লাইট.js। কাজ করার কথা, লজিক্যালি চিন্তা করেন, কাজ করার কথা না। তার মানে কি করতে হবে এটা তাহলে, এর নিচে নিয়ে আসতে গেলে ওটাকে আমরা এই ধরনের কোনো কোড রাখবো না, আমরা আমাদের মেইন ফাইলে এই ধরনের কোনো কোড রাখবো না। এটাকে আমরা কি করবো, কাস্টম.js নামে একটা ফাইল ক্রিয়েট করলাম, ঠিক আছে। সেখানে আমরা এই এতটুকু রেখে দিব, রেখে দিয়ে ওটাকে আমরা কি করবো, রেসপন্সিভ ফ্লাইট.js এর পরে আমরা কল করবো। বুঝতে পারছি? সো করি এই কাজটা। হয়ে গেলাম, থিমে যান, যাই, তারপরে কোথায় দিতে চাইলাম, ভুলে গেলাম কেন। হ্যাঁ, আমরা একটা জেস ফোল্ডার, জেস ফাইল ক্রিয়েট করবো। কাস্টম, ঠিক আছে, ওপেন করি। এখন আমাদের যে ওই পার্টটুকু আছে, এই স্ক্রিপ্টের পার্টটুকু, এটা আমরা কাস্টমার পেস্ট করে দিই। করা হয়েছে, তারপর কি করতে হবে এখন, এটা অ্যাড করে দিতে হবে তো নাকি, কোথায়, হ্যাঁ এটা জাস্ট কপি করে পরে কি করবো, এটার নাম কাস্টম দিয়ে দিই, এটার নামটাও কি দেবো, এটার নামটা আমি কাস্টম দিই। এবং এটা ডিপেন্ডেন্সি কি দেই স্ক্রিপ্টের পরে, ঠিক আছে। জেনারেলি এমনিতেও হওয়ার কথা সিকোয়েন্সিয়ালি, বাট আমরা দিয়ে দিলাম যেহেতু আমরা ওই ফিল্ডটা ইউজ করছি। তো এবার দেখি কি হয়, কাজ করে কিনা। কাজ করছে, করতেছে না, দেখি আবার, না এখানে রেসপন্সিভ স্লাইড যে করি কাজ করতেছে, এটা করতেছে, আবার কাস্টমও কাজ করতেছে। তাহলে কাজ না করার কারণ, হ্যাঁ হ্যাঁ কি বলছে বুঝতে পারছেন, মানে কি বলছে বুঝতে পারছেন, কেন কমেন্ট করতে হয়, মেহেদী হাসান বলেন কেন করতে হয়। জুনেদ ভাই বলেন, সরি, হ্যাঁ 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 কিউটা বলা দরকার, যে কিউ, হ্যাঁ বলেন কারণটা বলে দেন। মানে ওয়ার্ডপ্রেসের ভাষা মতো আমাদের কাজ করতে হবে, ওয়ার্ডপ্রেস যেভাবে চিনে, যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেভাবে আমাদের কাজ করাতে হবে। তাও কাজ করতেছে। এবার দেখেন কাস্টম, কাস্টমের কথা না এইভাবে, এটা যে লিঙ্কটা মানে স্ক্রিপ্টের আগে আমরা যদি না দিই তাও তো কোনো সমস্যা নেই, আমরা যদি এটা না দিই তাও তো কোনো প্রবলেম নাই। ফলস মানে ফুটারে দেখাচ্ছি না, আমি উপরে রাখতেছি, ঠিক আছে। ফুটারে যখন আমি দেখাইতে চাবো তখন আমরা কি করবো, তখন এটাকে ট্রু করে দেবো। এটা যদি না দিই তাও তো প্রবলেম হওয়ার কথা না। কাজ করতেছে না, আচ্ছা আমাদের
দেখেন সিকিউর ওটা না দিলেও সমস্যা নাই, চলে আসছে, এটার পরে এটা চলে আসছে। যেগুলো স্পেস স্লাইড আসতেছে, জিএস আসতেছে, জিএস এর ভিতরে এখানে কি আর কিছু করার ছিল নাকি? এখানে যেগুলো দিলাম ঠিক আছে, এটা শেষ হলো এখানে, এটা ফাংশন শেষ হলো। শিওর আপনি? লেটস ট্রাই। হ্যাঁ, ইটস ওয়ার্কিং নাও। সো বুঝতে পারছেন? হ্যাঁ, যে ছোট হাতের কি বড় হাতের, মানে এতে সিনটা ওদের মতো করে মনে রাখতে হবে। তো আপনাদের যত আমরা কি করবো, আমাদের যত কাস্টম কোড থাকবে বা কি বলে আপনার জেএস কোডগুলো থাকবে, সেগুলো কি করবো আমরা কাস্টমার জেএস এর মধ্যে সেকশন সেকশন করে করে এগুলো কি করবো, অ্যাড করে দিব। ওই ফাংশনগুলো যখন আপনারা টেমপ্লেটগুলো ডাউনলোড করবেন, টেমপ্লেটগুলোতে দেখবেন প্রতিটা সেকশনের জন্য যে জেএসগুলো ইউজ হয় সেটা কাস্টমার জেএস বা ওই থিমের নামে ডট জেএস নামে একটা ফাইলে সবগুলো কি অ্যাড করা থাকে, পার্ট বাই পার্ট সুন্দর করে কমেন্ট করে দেওয়া থাকে। সেইভাবে আপনাকে কি করতে হবে, এগুলো অ্যাড করতে হবে। যদি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেকশন করে করে রাখবেন। ঠিক আছে, তো এখন দেখেন তাহলে কি কাজ করতেছে। তাহলে আমরা কি করব, এইভাবে আমাদের সিএসএস এবং জিএস যে ফাইলগুলো আছে সেগুলোকে আমরা থিমের মধ্যে ইন্টিগ্রেট করব। সো ওটা ভুলে যান, আগে যেটা দেখছিলেন এতদিন থেকে দেখে আসছেন এগুলো ভুলে যান। এইভাবে এটার কি স্ট্যান্ডার্ড, এইভাবে আপনাদেরকে কাজগুলো করতে হবে। আর যেটা বলতেছিলাম যে কত ধরনের ডিফল্ট স্ক্রিপ্ট ইনক্লুড করা আছে ওয়ার্ডপ্রেসে, সো সেটা এখানে লিস্ট দেখেন। ইমেজ ক্রপার, জে ক্রপ, সো অনেক কিছু নাম শুনেনি নাই, এরকমও আছে। সো এগুলো ফিউচারে যখন আপনারা অ্যাডভান্স লেভেলে কাজ করতে যাবেন তখন আপনাকে কি হবে, এগুলোর প্রয়োজন হবে। তারপর যে করি ফর্ম, যে করি কালার, যে করি মানসরি, ইউআই কোড, উইজেট, মাউস, এভরিথিং দেখেন এই সব প্লাগইনগুলো কি করা আছে, ইনক্লুড করা আছে। সো আপনাকে এগুলোকে ইউজ করার জন্য কি করতে হবে, শুধুমাত্র এই যে নামটা আছে এই নামটা আপনাকে এই কল করতে হবে। বুঝতে পারছেন? এইগুলো যে হ্যান্ডেল, বুঝতে পারলেন? যে আমরা কি যে করি বলো না যে ভাই যে করি দিলে কেন যে করি চলে আসতেছে, এই যে করি এটা এই হ্যান্ডেল এটা সেট করে দেওয়া আছে, এটা এগুলো হচ্ছে প্রি ডিফাইন। সো আপনি লাইক আপনি ইমেজ ক্রপিং নিয়ে কাজ করতে আছেন তখন আপনাকে কি করতে হবে, ওইটার জন্য কি ইমেজ ক্রপার, নট ইন কোড, সিজিএস এই টাইপের। আবার আপনি যে করি কালার ইউজ করতে আছেন, সো আপনাকে এটা ইউজ করতে হবে আর প্যারামিটার হিসেবে। ঠিক আছে, ফর্মের জন্য যে করি ফর্ম এই প্যারামিটার ইউজ করতে হবে, আর কিছু করতে হবে না। সো এই টাইপের যখন আপনারা জেএস গুলো নিয়ে হ্যান্ডেল করবেন, যা প্লাগইনগুলো হ্যান্ডেল করবেন, তখন আপনার কি করতে, আপনার যে থিমের এক্সটার্নাল জেএস ফাইলগুলো আছে সেগুলো ইনক্লুড না করে এদের ভিতরে যে ফোল্ডার করা আছে সেগুলো ইউজ করে ভালো। তো এখন পারবেন তো নাকি ডাইনামিক করতে ফাংশনগুলো, লিঙ্কগুলো এভাবে এটা করে ফেলবেন। আচ্ছা, ফার্স্টে কোন প্লাগইন দেখাবো? নেক্সট জেন গ্যালারিটা ইউজ করছেন না? ইউজ করেননি কখনো? নাম শুনছেন? সো যত ধরনের গ্যালারি প্রয়োজন হতে পারে আপনার, সেটা হচ্ছে থাম্বনেল টাইপের গ্যালারি হোক বা স্লাইড শো হোক বা যে কোনো টাইপের, তো এই ধরনের গ্যালারি প্লাগইনগুলোর জন্য, গ্যালারির জন্য তোকে নেক্সট জেনটা ইউজ করা হয়। এটার মানে অনেক 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 বেশি ফিচার এবং মোটামুটি আপনার প্রজেক্টগুলো করার ক্ষেত্রে যে ধরনের রিকোয়ারমেন্টগুলো প্রয়োজন হয় সেগুলো আপনি এখানে পাবেন এবং অনেক কাস্টমাইজেবল। ঠিক আছে, সো ওয়ার্ডপ্রেসের সবচেয়ে বড় যে অ্যাডভান্টেজ যে কি প্লাগইন। সো এই প্লাগইনগুলো যদি ইউজ করতে না পারেন ভালো মতো, মানে পারবেন আপনারা, যদি ইউজ করতে না পারেন তাহলে কি ওয়ার্ডপ্রেসের যে একটা কথা বলছিলাম না প্রথম দিন, মনে আছে যে ওয়ার্ডপ্রেসটা শুধুমাত্র আপনার ইমাজিনেশন দ্বারা কি লিমিটেড, এছাড়া না। সো এই লিমিটেশনের মধ্যে থেকে যাবেন। সো আপনাকে জানতে হবে, সো যে কোনো কাজ করতে চান না কেন, কাজ করার সময় খুঁজবেন যে ওই কাজটা করার জন্য কোনো প্লাগইন আছে কিনা, লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন রিকমেন্ডেড প্লাগইন। আপনি গ্যালারি তৈরি করতে চাচ্ছেন, গ্যালারির জন্য নিয়ে আসেন, স্ক্রল টু টপ নিয়ে যাবেন। এটার জন্য আপনার কি করার দরকার, যে কোনোটা প্লাগইন ইউজ করতে হবে। জেনারেলি আপনি যখন HTML CSS করতেন তখন যে কোনো প্লাগইন ইউজ করতেন। এটার আসলে এক্সাক্ট কোনো নাম্বার বলা যাবে না, যদি বলি সেটা আমার পাপ হয়ে যাবে। আমার বললাম তো, যদি বলে থাকি আমি সেটা পাপ হয়ে যাবে, তারপর আবার রেকর্ড হইতেছে। ঠিক আছে, সে এত বড় পাপ করে রাখতে পারবো না আমি। সো শুনেন, সো
মোটামুটি যেগুলো প্লাগইন আপনারা ইউজ করতে পারবেন, এবং প্লাগইনগুলো ইউজ করার পূর্বে যেটা করতে হয় সেটা তাদের রিভিউটা একটু দেখে নিতে হয়, এবং নাম্বার অফ ডাউনলোড এটা দেখলেই বুঝতে পারবেন। সো একটা প্লাগইন আছে গ্যালারির জন্য, যেটা মনে করেন যে 10,000 টাইম ডাউনলোড হয়েছে বা অ্যাক্টিভ ইনস্টল আছে, একটা আছে 1 মিলিয়ন, কোনটা ইউজ করবেন? সো এই ধরনের রিভিউগুলো চেক করতে হবে, এবং আরেকটা জিনিস চিন্তা করতে হবে যে আপনার হচ্ছে রিভিউটা ভালো কিনা। আর যদি যেই থিমের রিভিউগুলো ভালো হয় বা যে প্লাগইনগুলোর রিভিউগুলো ভালো, দ্যাট মিনস কি ওদের সাপোর্ট অনেক ভালো পাওয়া যায়। কারণ একটা প্লাগইন ইউজ করার সময় বিভিন্ন থিমে বিভিন্ন ধরনের প্রবলেম করে, কনফ্লিক্ট করে। সো এই সাপোর্ট ইস্যুগুলো ওই প্লাগইন অথররা ভালো দেয়, যেগুলো রিভিউগুলো ভালো দেখবেন। সো আমরা চাচ্ছি গ্যালারি প্লাগইন। সো গ্যালারি প্লাগইন লিখে সার্চ দেন, বা ওয়ার্ডপ্রেস গ্যালারি প্লাগইন লিখে সার্চ করি আমরা। ও আচ্ছা, আমরা তো আগে আমাদের গুগলে যাওয়া দরকার। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস গ্যালারি প্লাগইন। তো যে কোনো একটা প্লাগইন খুঁজতে গেলে যেটা পারপাস, সেই পারপাসটা নিয়ে সার্চ দিবেন, তাহলে কি অনেক ধরনের প্লাগইন রিকমেন্ড করবে, তাহলে কি প্লাগইন সম্বন্ধে কনসেপ্ট পাবেন। এগুলো ঘাটাঘাটি করা ভালো আর কি। ঠিক আছে, তো আমরা যেহেতু জানি, সো আমরা সরাসরি নেক্সট জেন প্লাগইনটা দেখবো। সো এটাও দেখার কথা, ওয়ার্ডপ্রেস গ্যালারি প্লাগইন। না, এগুলো না, আমরা সরাসরি নেক্সট জেন লিখে সার্চ দিই। নেক্সট জেন গ্যালারি দেখেন, এই সেই প্লাগইন, এই যে অ্যাক্টিভ ইনস্টল 1 মিলিয়ন প্লাস। সো বুঝতে পারছেন এটা কোয়ালিটি নিয়ে বা ফিচার নিয়ে কোনো কনফিউশন নেই। সো এখন দেখেন এটাকে কিভাবে আপনারা ইউজ করবেন। সো ইউজ করার আগে এট ফার্স্ট কি দেখেন, কি দেখা ইনস্টল করে দেওয়াটা দুইভাবে ইনস্টল করা যায় একটা প্লাগইন। একটা হচ্ছে যে আপনার কি ড্যাশবোর্ড থেকে আপনি যদি বড় প্লাগইন না হয়, তাহলে আপনি এই ড্যাশবোর্ড থেকে প্লাগইনে গিয়ে অ্যাড নিয়ে যাবেন, এখানে সার্চ দিবেন, যেমন কন্টাক্ট ফ্যামিলি লিখে সার্চ দিছিলাম। ঠিক আছে, এভাবে করা যেতে পারে। অথবা হচ্ছে ডাউনলোড করে জিপ ফাইলটা আপলোড করে দিতে পারেন, এভাবে করতে পারেন। অথবা অথবা কি করবেন আপনি, এই থিমের মধ্যে, আচ্ছা সরি, ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে কি দেয়, ডাব্লিউপি কন্টেন্ট যাওয়ার পরে প্লাগইনস নামে একটা ফোল্ডার আছে না, সেই প্লাগইনস নামের ফোল্ডারের ভিতরে ওই ফাইলটা নিয়ে রাখতে হবে। এক্সট্রাক্ট করার পর জিপ ফাইলটাকে এখানে আনে রাখলেই ওই অ্যাভেলেবেল প্লাগইন ওটা শো করবে। ঠিক আছে, এটা যদি ডাউনলোড করেন, এটা দেখেন আমি কি কতভাবে করতে পারতেছি। আমরা সরাসরি এখান থেকে সার্চ দিয়ে এখান থেকে সরাসরি ডিরেক্ট ইনস্টল করে দিতে পারতেছি। আবার এটা ডাউনলোড করার পর, যে এটা ডাউনলোড করলে কি জিপ ফাইল পাবো তো আমরা, না সেই জিপ ফাইলটা আমি কি করতে পারবো, এখানে আপলোড করে দিয়েও অ্যাক্টিভ করতে পারবো। আবার হচ্ছে গিয়ে এই সরাসরি ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে প্লাগইনস নামের যে ফোল্ডারটা আছে, সেই ফোল্ডারের মধ্যেও ওই জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করে ফোল্ডারটা রেখে দিতে পারবো। তাহলে এটা কি করবে, ওখানে শো করবে ওই আপনার প্লাগইন থেকে এই প্লাগইনে গেলে ওটা তখন অ্যাভেলেবেল প্লাগইনের মধ্যে এটা শো করবে। ঠিক আছে, সো বড় প্লাগইনগুলো সরাসরি এই ফোল্ডারের মধ্যে রেখে দেওয়াই ভালো, বিশেষ করে উকমার্স টাইপের এই প্লাগইনগুলো। না হলে সমস্যা করে, এক্সিকিউশন টাইম বিভিন্ন ওয়ার্নিং দেখায়, ইরোর দেখায়, ইনস্টল হয় না, সেটা প্রবলেম হয়। ঠিক আছে, কি করছেন, পাবেন, অনেক পাবেন, একটা কেন। আচ্ছা, তো এটা আমি ইনস্টল করে ফেলি। ঠিক আছে, সরাসরি এখান থেকে করলাম এই প্লাগইনটা। ঠিক আছে, প্লাগইন ইনস্টল হয়ে গেছে। আর প্লাগইনটা এখন অ্যাক্টিভ করে ফেলি।
করছেন, করার পরে একটু রিফ্রেশ দেন ড্যাশবোর্ডটা। কি হবে ড্যাশবোর্ড এখানে চলে আসে কেন? গ্যালারি নামে একটা অপশন চলে আসছে, অ্যাড গ্যালারি ইমেজ, ম্যানেজ গ্যালারিজ, ম্যানেজ অ্যালবাম, ম্যানেজ ট্যাগ, গ্যালারি সেটিংস, আদার অপশনস, আপগ্রেড টু প্রো। এগুলো চলে আসলো। সো এগুলো সাধারণত আমরা কি করি, গ্যালারিগুলো একটা পেজে শো করতে চাই, তাই না? তো আপনি চলে একটা পেজ ক্রিয়েট করি, নতুন একটা পেজ ক্রিয়েট করি আমরা। গ্যালারি নামে একটা পেজ ক্রিয়েট করলাম। দেখেন এখন ওই প্লাগইনটা ইনস্টল দেওয়ার পরে এখানে এডিটরটা ছিল, এডিটরের সাথে নেক্সট জেন গ্যালারির একটা কাস্টম একটা টাইপ অ্যাড হয়ে গেছে, এখানে অপশন একটা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এখানে জাস্ট ক্লিক করেন। করছেন? তো প্রথমে আসে ডিসপ্লে গ্যালারিজ, গ্যালারিটা কিভাবে কোন ডিসপ্লেতে চাচ্ছেন আপনি, কত ধরনের ভার্সন আছে। সো এটা দেখার আগে আমরা যেটা দেখে নেবেন, একটা ডকুমেন্টেশন দেখে নিই, যেটা অনেক বড় একটা প্লাগইন। নেক্সট জেন গ্যালারি, এই যে ইমেজলি কথা প্রবলেম হলে এই ডকুমেন্টেশন দেখবেন, ডকুমেন্টেশন দেখার চেষ্টা করতে। তো একটা ডকুমেন্টেশন পড়তে হতে অনেক সময় লাগবে, বা একবারে আপনি সেই ফিচারগুলো সবগুলো ফিচার ইউজ করবেন না। বাট কি হবে যে একবার যদি আপনি সব ফিচারগুলো যান কিভাবে ইউজ করতে সেটা বুঝতে পারেন, তাহলে কি পরবর্তীতে কখনো আপনাকে আর দেখতে হবে না, আপনি শুধুমাত্র ইনস্টল করবেন আর সেট আপ করবেন। সময় লাগবে? সময় লাগবে না। সো ফার্স্ট টাইম একটু সময় লাগবে এবং সেক্ষেত্রে পড়ে নেবেন। সো কত ধরনের গ্যালারি সাপোর্ট করে দেখেন, 6 ধরনের গ্যালারি সাপোর্ট করে। বেসিক স্ল্যাশ শো, থাম্বনেল গ্যালারি, ইমেজ ব্রাউজার, এরকম 6 ধরনের সাপোর্ট করে। কিভাবে দেখাবে, তারপরে ইমেজগুলো ম্যানেজ করবেন কিভাবে, ইমেজ এবং গ্যালারিগুলোকে, অ্যালবাম কিভাবে ম্যানেজ করবেন, ট্যাগ, জেনারেল সেটিংসগুলো কি ধরনের হতে পারে, সো এভরিথিং এখানে দেওয়া আছে। সো কষ্ট করে হলেও ধৈর্য দিয়ে একটু পড়ে ফেলবেন, আর একবার পড়লে আর লাগবে না। সো আপনি যে কোনো ধরনের গ্যালারি তৈরি করতে পারবেন এই প্লাগইনটা ইউজ করে, এবং অনেক রিচ একটা প্লাগইন এটা। ঠিক আছে, সো এখন দেখেন এখানে কইছিলাম পেজে ছিলাম, তো আমরা ডিসপ্লে গ্যালারি আগে আমরা কিছু ইমেজ অ্যাড করে ফেলি। তো ইমেজ অ্যাড করার আগে এটা প্রথমে আগে কি করতে হয়, একটা গ্যালারি ক্রিয়েট করতে হয়। তো আমরা দিই হচ্ছে মেইন গ্যালারি। ঠিক আছে, দিয়ে আবার ফাইল করি, ফাইল কই আছে আমরা, সি ড্রাইভে যাই। এখানকার 4টা ইমেজ অ্যাড করে দিই আমরা এই গ্যালারিতে, পরে আপলোড করি। হয়েছে? হয়ে গেছে। এখন দেখেন এখানে আপনি যদি চান সরাসরি একটা ফোল্ডার আপলোড করে দেবেন, ফোল্ডার আপলোড করতে পারবেন। এই অপশন এখানে তৈরি করে দিচ্ছে, মানে আপনার একটা ফোল্ডার আছে, আপনি 50টা 60টা ইমেজ আছে, আপনি এইভাবে সিলেক্ট করে করে দিতে চাচ্ছেন না, ফোল্ডারটা সরাসরি দিয়ে দেবেন। সো ফোল্ডারটা দিয়ে দিতে পারবেন। এবং ইম্পোর্ট ফ্রম ওয়ার্ডপ্রেস মিডিয়া লাইব্রেরি অলরেডি তৈরি আপলোড করা আছে, সেখান থেকে আপনি দেখা দিতে পারেন। সো এবং আপলোড করতে পারেন। সো এই ধরনের অপশনগুলো দেওয়া আছে, মানে বুঝতে পারছেন না কত রিচ। সো এবং এখন এটা আপলোড করা হয়ে গেল আপনার। এখন দেখেন আপনি কোন টাইপের ভিউ নিতে যাচ্ছেন, বেসিক থাম্বনেল নেবেন নাকি নেক্সট জেন বেসিক স্লাইড শো নেবেন। সো এরকম অপশন আছে। সো লাইক আমরা স্লাইড শোটা নিই, এটা দিয়ে এগুলো পরে সেটিং করি আমরা। সেভ করেন, এটা সেভ করছি, পাবলিশ দেন। এটা ভিউ করেন, দেখেন স্লাইড শো চলে আসার কথা, আসে, কাজ করতেছে না স্লাইড শো। আপনি এখন যাচ্ছেন কি করবেন, এটা এই ভিউ দেখাবেন না, আপনি
ডিসপ্লে মোডটা চেঞ্জ করে দিবেন। বেসিক থাম্বনেল থাকবে, এটা সেভ করুন। এটা কি আরেকটা চলে আসো নাকি? আচ্ছা না, এটা এই থাম্বনেলের জন্য আমি স্ল্যাশ শো ভিউ করে দিয়েছিলাম তখন। আচ্ছা, আমাদের এই গ্যালারিটা আমরা ম্যানেজ করতে হবে না? আপনি আবার কি করবেন, ওই গ্যালারিটাকে ম্যানেজ করতে পারবেন, যে আপনি এখানে যদি আবার চান যে কোন নতুন আইটেম, কোন নতুন ইমেজ দিবেন, এবং এক্সিস্টিং যে গ্যালারি ইমেজগুলো আছে সেগুলোর মধ্যে কোনোটাকে আপনি কি করবেন, বাদ দিয়ে রাখতে চাচ্ছেন। এই দেখেন প্রতিটা এটার জন্য আবার কি আছে, যে এমন করেন যে আপনার গ্যালারিটা আপডেট করবেন আপনার 1 মান্থ অর 1 উইক, সো আপনি কি করবেন, এক্সক্লুড করে দিবেন, সেটা আর আসবে না গ্যালারিতে, ঠিক আছে। অথবা যে রোটেট করতে পারবেন, পাবলিশ, রিকভার, ডিলিট, এডিট থাম্বনেল, মেটা, ভিউ। সো দেখেন কতভাবে কি করতে পারতেছেন, আইটেমগুলোকে কন্ট্রোল করতে পারছেন, এবং এখানে অল্টার ট্যাগ এবং টাইটেল টেক্সট এগুলো দিয়ে দিতে পারবেন। এগুলো দেন, লিঙ্ক টু পেজ, প্রিভিউ ইমেজ, মেন গ্যালারিতে আমরা টাইটেল দিয়ে রাখছি, আর গ্যালারি যে পাথটা, এই গ্যালারি পাথ কি হবে সেটা দেখাই দিছে, অ্যালবাম। সো এরকম যে অপশনগুলো আছে এটা দেখবেন। অ্যালবাম গ্যালারি, অ্যালবাম ক্রিয়েট করতে পারবেন, অ্যালবামগুলো আবার কিসের মধ্যে থাকবে, গ্যালারির মধ্যে থাকবে। সো এখানে অ্যালবাম অ্যাড করতে পারবেন। সো এইভাবে আপনারা এই অপশনগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। এখানে দেখেন শো থাম্বনেলে দেন, এই দেখেন থাম্বনেল ভিউ নিয়ে গেছে, ঠিক আছে, স্ল্যাশ শো নিয়ে গেলে স্ল্যাশ শো ভিউ দেবে। এইভাবে আপনারা কি করতে পারবেন, এগুলো কাস্টমাইজ করতে পারবেন। আর এই গ্যালারিতে গিয়ে গ্যালারি সেটিংস এবং আদার অপশন আছে। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ সেটাও করতে পারবেন। হ্যাঁ, কি করে স্ল্যাশ ওটাকে রিমুভ দিবেন কিভাবে, থাকবে না ওটা ওখানে, বলতেছি। দেখেন এখানে দেখেন যে গ্যালারি সেটিংস গুলো আপনি আগে ঠিক করে নিতে পারবেন, ঠিক আছে, যে ইমেজ কত ইমেজ পার পেজ কতগুলো হবে, ঠিক আছে, ওভারঅল থাম্বনেল সেটিংস, তারপর নাম্বার অফ কলাম টু ডিসপ্লে, প্যাজিনেশন আসবে কিনা, অ্যাড হিডেন ইমেজ থাকবে কিনা, ইউজ ইমেজ ওভার ব্রাউজার ইফেক্ট থাকবে কিনা। সো এই ধরনের ইফেক্টগুলো আপনারা কি করতে পারবেন, এখান থেকে কাস্টমাইজ করে রাখতে পারবেন আগে থেকে। তারপরে নেক্সট জেন বেসিক স্ল্যাশ শো, বেসিক স্ল্যাশ শোর জন্য আবার আপনি কি করতে পারবেন, যত ধরনের স্ল্যাশ শো সাপোর্ট করে প্রতিটার জন্য আবার আলাদা আলাদা কাস্টমাইজেশন আছে। সো ডাইমেনশনটা কিরকম হবে, ইফেক্টটা কিরকম হবে, ইন্টারভাল কত সেকেন্ড পর পর আপনার কি হবে, স্লাইডিং হবে। সো সবগুলো আপনারা কি করতে পারবেন, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। বুঝতে পারছেন? তারপরে আদার অপশনসে যান, আপনি কথা মানে আপনার গ্যালারিগুলোকে কথা স্টোর করতে চান, এটা আপনি ঠিক করে দিতে পারেন। তারপরে ইমেজ ফাইল দেখেন অনেক ধরনের অপশন আছে, থাম্বনেল অপশন, লাইট বক্স ইফেক্ট, কি ধরনের লাইট বক্স ইফেক্ট ইউজ করতে চান সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। যে হোয়াট মাস্ট দ্য লাইট বক্স বি অ্যাপ্লাই টু, কোথায় অ্যাপ্লাই করবে। সো এভরিথিং দেখেন, পজিশনটা কি হবে, অফসেটিং কি হবে সব। তারপরে স্টাইল দেখেন, রোলস অ্যান্ড ক্যাপাবিলিটিস, স্টাইলে কি দেখাইছে, এনেবল কাস্টম সিএসএস করে রাখছে। এই তো বুঝতে পারছেন কত ধরনের অপশন আছে। আবার দেখেন এখানে রোলস এন্ড ক্যাপাবিলিটিস, মেইন নেক্সট জেন গ্যালারি ওভারভিউ, অ্যাডমিনিস্ট্রেটর, এগুলো অ্যাডমিনিস্ট্রেটর পারবে না, কারণ আপনি চাচ্ছেন আপনার একজন ইউজার আছে, মানে অথর আছে, সেই অথর কি করবে, ইমেজ অ্যাড করবে, গ্যালারি অ্যাড করবে, আপলোড করবে। তো সেক্ষেত্রে কি করতে পারবেন, আপনি রেস্ট্রিক্ট করে দিতে পারবেন, মানে ইউজার লেভেলও রেস্ট্রিকশন সেট করা আছে গ্যালারিতে, এই প্লাগইনটাতে। বুঝতে পারছেন? সো লটস অফ অপশন আছে, মানে বুঝতে পারছেন তো কত বড় একটা প্লাগইন, মানে একটা থিমের মতো। মানে আপনি থিম ডেভেলপ করতে গিয়ে যত অপশন পাইছিলেন, ঠিক এখানেও এই ধরনের অপশনগুলো পাবেন, অনেক অপশন পাবেন। সো এটা আপনি স্টাডি করবেন, স্টাডি করে কিভাবে এগুলো ম্যানেজ করতেছে বুঝতে পারবেন সেগুলো। ওকে, একটু সময় লাগবে বাট করে ফেলেন এটা।
সো পরবর্তী যে কোনো ধরনের গ্যালারি ইউজ করতে গেলে এটা এই প্লাগইনটা নেক্সট জেন প্লাগইনটা ইউজ করে আপনারা করে ফেলতে পারবেন। সো এখন ই-কমার্স খুব জরুরি, অবশ্যই জরুরি। আচ্ছা ই-কমার্স দেখাবো, তো ই-কমার্স দেখানোর আগে আমরা 5 মিনিট ব্রেক নিই। সো আমরা আমাদের থিমটা মনে করেন যে আমরা একটা থিম ডেভেলপ করলাম, সো সেটাকে আমি চাচ্ছি যে ই-কমার্স কম্পিটেবল বানাইতে। যখন আপনি মার্কেট প্লেসের জন্য থিম ডেভেলপ করবেন তাহলে অবশ্যই আপনাকে ই-কমার্সের কম্পিটেবল করে বানাইতে হবে, কারণ আপনার থিমে ই-কমার্স প্লাগইন ইউজ করতেও পারে, ঠিক আছে? সো এই প্লাগইন বানাতে গেলে আপনাকে মানে থিমটাকে কম্পিটেবল করার জন্য আপনাকে একটু গুগলিং করে ফেলবেন যে কিভাবে ওয়ার্ডপ্রেস থিমকে কম্পিটেবল করা যায়। আই থিঙ্ক এটাই এনাফ। সেটা দুইভাবে করা যেতে পারে, একটা হচ্ছে এই ই-কমার্স কন্টেন্টের এই ফাংশনের মাধ্যমে অথবা ই-কমার্স হুকের মাধ্যমে করা যায়, ঠিক আছে? তো এই ই-কমার্স কন্টেন্ট এই ফাংশনের মাধ্যমে কিভাবে করবেন, যেটা আপনার যে page.php আছে না, সরি সিঙ্গেল না, page.php নামের যে পেজটা আছে সেটা একটা ডুপ্লিকেট করবেন, যে নাম দিবেন কি ই-কমার্স.php, ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে তো page.php লুপ থাকে না, হ্যাপ পোস্ট দিয়ে লুপ থাকে না একটা, যেটা আমাদের কন্টেন্টটা শো করায়, সো ওই হ্যাপ পোস্টটাকে ই-কমার্স কন্টেন্ট দিয়ে রিপ্লেস করে দিবেন। হ্যাঁ, ওই হ্যাপ পোস্ট যে ফাংশন ইউজ করতেন হ্যাপ পোস্টেস, সেই জায়গায় আপনারা কি করবেন, এই যে ই-কমার্স কন্টেন্ট এটা বসাই দিবেন। এন্ড দেন কি করতে হবে, দিস উইল এনশিওর দ্যাট দ্য ই-কমার্স টেমপ্লেট আর পিকড আপ ফর দ্য প্রোডাক্ট এন্ড ট্যাক্সোনমি পেজেস। এবং সেই ক্ষেত্রে একটা হুক আছে। এবং ফাইনালি যেটা করতে হবে যে অ্যাড থিম সাপোর্টে কি করবেন, ই-কমার্স এই প্যারামিটারটা পাস করে দিতে হবে। অ্যাড থিম সাপোর্ট টাইটেল ট্যাগ তারপর থাম্বনেইলস দিতেন না এগুলো, সো এখানে কি করবেন ই-কমার্স লিখে দিবেন, বাস, তাহলে কি হয়ে যাবে আপনার থিমটা কম্পিটেবল হয়ে যাবে। সো এখন যদি আপনি এখানে ই-কমার্স সেটআপ দিতে চান তাহলে দেখাবে যে ইওর থিম ইজ নট কম্পিটেবল ফর ই-কমার্স। তো এই জন্য আমরা কাজ করি। সো এই কাজটা আপনার জন্য ছেড়ে দিলাম, আপনারা করে ফেলবেন এটা। নেক্সট ক্লাসে, নেক্সট ক্লাস থেকে না, তাহলে আমরা একটা কাজ করি, তাহলে আমরা নতুন একটা কোর্স অফার করি, সে আবার 3 মাসের জন্য এনরোল করা যায়। আচ্ছা দেখেন, আমরা এখানে যে কোনো একটা বেসিক থিম সেটআপ দিই, লাইক এই থিমটা অ্যাক্টিভ করলাম, মানে এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট থিমগুলো আর কি। এটাতে আসার কথা তাই না? জাস্ট থিমটা সুইচ করলাম, করার পরে এখানে আমরা ই-কমার্সটা সেটআপ দিব, ভাবে ই-কমার্সটা ডাউনলোড করে ফেলে আগে। এই সেই ই-কমার্স প্লাগইন, এবং বুঝতে পারতেছেন এটার ইনস্টলেশন, নাম্বার অফ ইনস্টলেশন এবং হচ্ছে রেটিংগুলো দেখে সেটা কেমন একটা। সো এগুলো ওভারভিউ বা এগুলো ডকুমেন্টেশন দেখবেন, এটা অনেক ভালো ডকুমেন্টেশন আছে। তো এটা আমরা কি করে ডাউনলোড করে ফেলি, সেটা আমরা কথা রাখবো। আমাদের যে প্লাগইন ফোল্ডার আছে সেই প্লাগইন ফোল্ডার রেখে দিব, ঠিক আছে? কি কি করতেছে? আসে, এবার দেখেন আমাদের ড্যাশবোর্ডে গিয়ে প্লাগইনসে ক্লিক করেন, করার পরে দেখেন এই যে ই-কমার্স চলে আসছে, এটা এখন অ্যাক্টিভ করে ফেলি, ঠিক আছে? দেখেন কি হয়।
সো এখানে একটা প্রথমে যখন একটা সেটআপ করে ফেলবেন, তো করার পরে আপনার যে পেজ সেটআপ, স্টোর, লোকাল, শিপিং ট্যাক্স, এগুলোর বিভিন্ন ইন্ট্রোডিউসিং করাবে আর কি, ঠিক আছে। সো আপনারা এগুলো স্টেপ বাই স্টেপ যেতে পারেন, অথবা আপনি স্কিপ করে যেতে পারেন, নট রাইট নাও, ঠিক আছে। এই জিনিসগুলো ফর নাও আমরা নট রাইট নাও দিয়ে দিলাম। ওয়েলকাম টু কমার্স, ইউ আর অলমোস্ট রেডি টু স্টার্ট সেলিং, সো রান দ্য সেটআপ উইজার্ড। এখন পর্যন্ত দেখেন এখানে কোনো চেঞ্জেস আসছে কিনা, আউটলুকে আসছে, কিছু আসে নেই। এবার রান করেন। ফার্স্ট অফ অল দেখেন এখানে ইউর স্টোর নিডস আ ফিউ এসেনশিয়াল পেজেস, মানে একটা স্টোর সেট আপ করতে গেলে কিছু পেজ লাগবে। দ্য ফলোইং উইল বি ক্রিয়েটেড অটোমেটিক্যালি ইফ দে ডু নট অলরেডি এক্সিস্ট। যদি এক্সিস্ট না থাকে তাহলে কি হবে, এই সব পেজ, কার্ট পেজ, চেকআউট পেজ, মাই অ্যাকাউন্ট পেজ, এই 4টা পেজ ক্রিয়েট হয়ে যাবে। সব পেজটা কি কাছে ইউজ হয়, সব প্রোডাক্টগুলো এই পেজে ডিসপ্লে করা হয়, সব পেজে ডিসপ্লে করা হয় প্রোডাক্টগুলো। আর কার্ডটা কি করতেছে, কার্ডটা হচ্ছে যে কাস্টমার যেখান থেকে আপনি কি করতে পারবে, প্রোডাক্টগুলোকে দেখতে পাবে, যেগুলো তার সিলেক্টেড প্রোডাক্ট দেখতে পারবে, এবং সেখান থেকে কি করবে, সে চেক আউটে যাবে, ঠিক আছে। চেক আউটটা পেজটা কি করতেছে, যেখানে কাস্টমার পে করতেছে, যত যে প্রোডাক্টগুলো সিলেক্ট করছে সেটা এগেনস্টে যে ভ্যালুটা আসবে সেটা পে করবে। আর মাই অ্যাকাউন্টটা কি, যে কাস্টমার যখন একটা আইটেম পারচেস করে, তো পারচেস করার সময় কি লগ ইন সাইন আপ করতে হয় না। সো তার যখন একটা সাইন আপ করে তখন তার জন্য একটা কি হয়ে যায়, অ্যাকাউন্ট পেজ হয়ে যায়, তার পার্সোনাল একটা পেজ, ওই ইউজারের রেসপেক্টে একটা পেজ ক্রিয়েট হয়ে যায়। এবং পরবর্তীতে যখন সে আবার মানে নতুন কোনো প্রোডাক্ট কিনবে, তো সেক্ষেত্রে কি করবে, সে ওই অলরেডি ওই সাইন আপ ইনফরমেশনগুলো ইউজ করে সে লগ ইন করে ম্যানেজ করতে পারবে, মানে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবে। সেক্ষেত্রে আর বারবার করে সাইন আপ করতে হবে না আর কি। দ্যাট মিনস কি, একটা ইউজার যখন মানে কেউ কেনাকাটা করবে কোনো প্রোডাক্ট, সেক্ষেত্রে তার এগেনস্টে একটা মাই অ্যাকাউন্ট পেজ ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। এটা হয়ে গেল। কন্টিনিউ করি। কন্টিনিউ করা মানে কি, এই পেজগুলো ক্রিয়েট হয়ে গেল, 4টা পেজ। না, হ্যাঁ ওটা হচ্ছে ই-কমার্সের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুযায়ী, মানে যে ইনফরমেশন দরকার সেভাবে ওরা নিয়ে নেবে। স্টোর লোকাল সেট আপ, তো আপনার হোয়ার ইজ ইউর স্টোর বেসড, কোন কান্ট্রি বেসড, সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো এগুলো পরবর্তীতে আমরা সিলেক্ট করতে পারি, ঠিক আছে। ফর নাও স্কিপ দিস স্টেপ, এগুলো স্কিপ করে যাচ্ছি আমরা। শিপিং এন্ড ট্যাক্স, এটাও আমরা স্কিপ করে যাই। পেমেন্ট হিসেবে কি